সবাইকে স্বাগতম আমাদের মানালি ট্যুরের তৃতীয় পর্বে। প্রথম দুই পর্ব যদি আপনারা এখনও না দেখে থাকেন তাহলে স্ক্রিনে থাকা লিঙ্কে গিয়ে অবশ্যই দেখে নেবেন। আজকে আমাদের মানালির দ্বিতীয় দিন। গতকাল আমরা দেখে এসেছি পার্শা ওয়াটারফল। আজকে আমরা যাচ্ছি সিসু ভ্যালিতে, যেখানে আমরা অনেক স্নো অ্যাক্টিভিটি করব। আমাদের আজকের দিনের প্ল্যান হলো বিভিন্ন অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি করার, তাই আমরা খুব সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ি এবং ব্রেকফাস্ট সেরে নিই। এরপর সকাল 8:30টার দিকে আমরা বেরিয়ে পড়ি। আমাদের প্রথম গন্তব্য হলো সিসু ভ্যালি, যেখানে আমরা বিভিন্ন স্নো অ্যাক্টিভিটি করব। যদিও আমরা কিছু শীতের কাপড় পরে যাচ্ছিলাম, কিন্তু বরফের মধ্যে শীতের কাপড় ভিজে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তাই আমাদেরকে একটি শপে নিয়ে যাওয়া হবে, যেখান থেকে আমরা শীতের কাপড় নিয়ে নিব। আধা ঘন্টা চলার পর আমাদের ড্রাইভার আমাদেরকে রোড সাইডে 354 নম্বর দোকানে নিয়ে আসে। এখানে আমরা আমাদের পরনের কাপড় পরিবর্তন করে শীতের কাপড় পরে নিই এবং এখানে আমরা বিভিন্ন স্নো অ্যাক্টিভিটির একটি প্যাকেজ নিয়ে নিই। আমরা মূলত 3টি অ্যাক্টিভিটি নিয়েছিলাম, যার মধ্যে ছিল জিপ লাইনিং, রকেট বাঞ্জি এবং স্কিইং। দুইজনের এই কাপেল প্যাকেজের মূল্য পড়েছিল 4000 রুপি, যা আমাদের কাছে একটু বেশি মনে হয়েছে এবং আমরা দামাদামি করারও চেষ্টা করি। কিন্তু ট্যুরিস্ট স্পটগুলোতে এই ধরনের অ্যাক্টিভিটির দাম নির্ধারণের ক্ষেত্রে কিছুটা সিন্ডিকেট কাজ করে। তাছাড়াও গাড়ির ড্রাইভারদের সাথেও তাদের কিছু লিঙ্কেজ থাকে, যেটা কিছুটা বোঝা যাচ্ছিল। আপনারা চাইলে সরাসরি অ্যাক্টিভিটির জায়গাগুলোতে গিয়েও এই অ্যাক্টিভিটিগুলো বুক করতে পারবেন, সেক্ষেত্রে খরচ কিছুটা কম হওয়ার সম্ভাবনা রয়েছে। 4000 রুপির এই প্যাকেজের মধ্যে শীতের কাপড় এবং জুতা ইনক্লুডেড ছিল। এছাড়াও আপনি চাইলে এক্সট্রাভাবে হাত মোজা এবং পায়ের মোজা নিয়ে নিতে পারেন। আমরা যতই সামনে এগোচ্ছিলাম ততই আমরা বড় বড় পাহাড় দেখতে পাচ্ছিলাম। ছবির মতো রাস্তা এবং চারপাশের প্রাকৃতিক দৃশ্য যে কারো মন আনন্দিত করবে। আরেকটু সামনে এগিয়ে এসে রোড সাইডেই এই কাউন্টার নাম্বার 70-তে আমাদেরকে নামানো হয় জিপ লাইন অ্যাক্টিভিটি করার জন্য। ইতিমধ্যেই লাইনে আরও কয়েকজন অপেক্ষা করছিল জিপ লাইন অ্যাক্টিভিটি করার জন্য। এই সময়ে আমাদেরকে হারনেস পরিয়ে দেওয়া হয়। একই সাথে আমাদেরকে কিছু সেফটি ইনস্ট্রাকশন শেয়ার করা হয়। এরপরই আমরা আমাদের কাঙ্ক্ষিত এই জিপ লাইন অ্যাক্টিভিটিটি শুরু করি। এই অ্যাক্টিভিটিতে মূলত আপনাকে বিয়াস নদীর উপর দিয়ে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নিয়ে যাওয়া হবে এবং অন্য প্রান্তে যাওয়ার পরে অন্য আরেকটি জিপ লাইন দিয়ে আপনাকে পূর্বের অবস্থানে ফিরিয়ে নিয়ে আসা হবে। উচ্চতার কারণে একদম শুরুতে কিছুটা ভয় লাগলেও তারপর আর কোনো ভয় লাগছিল না। এই অ্যাক্টিভিটির স্মৃতি ধারণ করে রাখতে চাইলে আপনারা তাদের কাছ থেকে গোপ্রো ক্যামেরা ভাড়া নিতে পারবেন। আমরাও দামাদামি করে তাদের কাছ থেকে 400 রুপিতে ক্যামেরা ভাড়া নিয়েছিলাম এবং অ্যাক্টিভিটির পরে তারা আমাদেরকে মেমোরি কার্ডের মাধ্যমে এই ভিডিওগুলো শেয়ার করেছিল। জিপলাইন অ্যাক্টিভিটি শেষ হওয়ার পরে আমরা আবার বেরিয়ে পড়ি সামনের উদ্দেশ্যে। ইতিমধ্যেই আমরা রাস্তার দুই পাশে বরফ দেখতে শুরু করেছি, কিন্তু বাইরে রোদের আলো থাকায় তেমন কোনো ঠান্ডাই অনুভূত হচ্ছিল না। সামনে এগিয়ে যেতেই আমরা আরও কিছু ছোট বড় টানেল অতিক্রম করি। যতই সামনের দিকে যাচ্ছিলাম প্রকৃতির সৌন্দর্য এবং পাহাড়ের বিশালতা দেখে ততই মুগ্ধ হচ্ছিলাম। এই রাস্তা দিয়েই আরও একটু দূর এগিয়ে গেলে দেখা মিলবে অটল টানেলের। অটল টানেলটি 9.2 কিলোমিটার দৈর্ঘ্যের এবং সমুদ্রপৃষ্ঠ থেকে 10,000 ফুট উচ্চতায় অবস্থিত একটি হাইওয়ে টানেল। 10,000 ফুট উচ্চতায় অবস্থিত পৃথিবীর দীর্ঘতম টানেলের রেকর্ডটি রয়েছে এই টানেলের, যার প্রকল্প ব্যয় প্রায় 3200 কোটি রুপি। প্রাথমিকভাবে টানেলটির নাম রোহতাং টানেল পরিকল্পনা করা হলেও পরবর্তীতে অটল বিহারী বাজপেয়ীর নাম অনুসারে টানেলটির নাম রাখা হয় অটল টানেল। এভাবেই চলতে চলতে সকাল প্রায় 10:30টার দিকে আমরা চলে আসি অটল টানেলের ঠিক সামনে। টানেলে ঢোকার মুখেই রয়েছে একটি পুলিশ চৌকি। অনেকেই এখানে থেমে ছবি নিচ্ছিল, তাই আমরাও এখানে নামলাম এবং কিছু ছবি তুলে নিলাম। এর পরপরই আমরা এগিয়ে চলি অটল টানেলের মধ্যে দিয়ে। এই টানেল হওয়ার পূর্বে রোহতাং পাসের উপর দিয়ে যাওয়ার জন্য বছরে কেবল 6 থেকে 8 মাসই রাস্তা খোলা থাকতো, কিন্তু টানেল হওয়ার পর এই যাত্রাটা সারা বছর ব্যাপী হয়। এছাড়াও এই টানেলটি লাহাউল এবং স্পিতি উপত্যকার সাথে একটি গুরুত্বপূর্ণ সংযোগ স্থাপন করেছে, যা তাদের চলাচল এবং কৃষিপণ্য বিপণনের ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করেছে।
2 লেনের এই টানেলটির ভিতরের আগুন মোকাবেলার জন্য রয়েছে জলের পাইপলাইন এবং 50 মিটার পর পর রয়েছে ফায়ার রেটেড ডাম্পার। নিরাপত্তা নজরদারির জন্য প্রতি 250 মিটার পর পর রয়েছে সিসিটিভি ক্যামেরা। এছাড়াও টানেলের মধ্যে অক্সিজেনের মাত্রা স্বাভাবিক রাখার জন্য রয়েছে বিশেষ প্রযুক্তির ব্যবহার। টানেলের দক্ষিণ মুখটি মানালি থেকে প্রায় 25 কিলোমিটার দূরে অবস্থিত এবং উত্তর প্রান্তের মুখটি হিমাচল প্রদেশের লাহাউল উপত্যকার সিসুর তেলিং গ্রামের কাছে অবস্থিত। এই টানেলটি নিয়ে মানুষের মধ্যে কিছু গুজবও রয়েছে। অনেকেই বলে এই টানেলের নিচে দিয়ে আরেকটি টানেল রয়েছে, কিন্তু আমাদের ড্রাইভার আমাদের বলল যে আসলে এই তথ্যটি ভুল। তবে এই টানেলের সাইড দিয়ে আরও কিছু রাস্তা রয়েছে যেগুলো শুধুমাত্র ইমার্জেন্সিতে ব্যবহারের জন্য খুলে দেওয়া হবে। টানেলে প্রবেশের 10 মিনিট চলার পর আমরা চলে আসি টানেলের দ্বিতীয় প্রান্তের দিকে। টানেলের এই পাশে বেশিরভাগ অংশই ছিল বরফাচ্ছন্ন। টানেল থেকে বের হয়ে এর ঠিক ডান পাশেই রয়েছিল আরও কিছু বরফে ঢাকা অংশ, যেখানে অনেকেই স্নো অ্যাক্টিভিটি করছিল। যদিও আমরা ঠিক করি আমরা প্রথমে সিসু ভ্যালিতে যাব এবং সেখানের অ্যাক্টিভিটি শেষ করে তারপরে আবার এখানে ফিরে আসব। সেই মোতাবেক আমরা ব্রিজ পেরিয়ে বামের দিকে এগিয়ে যাই এবং প্রায় 10 মিনিট চলার পরে আমরা চলে আসি লাহাউল উপত্যকায়, যেখানে রয়েছে সিসু ভ্যালির অবস্থান। সিসু হলো হিমাচল প্রদেশের লাহাউল উপত্যকার একটি ছোট শহর। এটি মানালি থেকে প্রায় 40 কিলোমিটার দূরে এবং চন্দ্রা নদীর ডান পাশে অবস্থিত। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে 10,235 ফিট উপরে অবস্থিত। আমরা এখন চলে এসেছি সিসু ভ্যালিতে। তো সোলাং ভ্যালিতে যেরকম বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি করা যায়, তো এখানেও সেই ধরনের অ্যাক্টিভিটিগুলোই রয়েছে। আর যেহেতু বরফের পরিমাণটা এখানে এখন বেশি, তাই অনেকেই এখানে এসে বিভিন্ন অ্যাক্টিভিটি এনজয় করছে। আমরা আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। এখানে কিছু মানুষ স্কিইং করার চেষ্টা করছিল। যেহেতু এই জিনিসটা সবার জন্যই নতুন, তাই সবাইকে ধৈর্য নিয়ে সময় নিয়ে এই জিনিসটা শিখতে হচ্ছিল। রয়েছে বেশ কিছু ছোট ছোট খাবারের জায়গা, পাশেই রয়েছে রকেট বাঞ্জির একটি জায়গা। তবে আমরা আমাদের এই অ্যাক্টিভিটিটা সোলাং ভ্যালিতে গিয়ে করেছিলাম। এই খাবারের দোকানগুলোতে যে জিনিসটা সবচেয়ে বেশি বিক্রি হয় সেটা হচ্ছে ম্যাগি। সবাই এই ঠান্ডা জায়গাতে এসে গরম গরম ম্যাগি উপভোগ করে। আমরাও বরফ দিয়ে ছোটদের মতো খেলা করছিলাম। এটা ছিল সিসু ভ্যালির চারপাশের বরফে ঢাকা পাহাড়ের দৃশ্য। ঘণ্টাখানেক এখানে সময় কাটিয়ে আমরা আবার যাত্রা শুরু করি পিছনের দিকে অটল টানেলের উদ্দেশ্যে। যাবার রাস্তার দুপাশের দৃশ্য ছিল অত্যন্ত মনোমুগ্ধকর। কিছুক্ষণ পর আমরা চলে আসি অটল টানেলের পাশের এই বরফের অংশটিতে, যেখানে আমরা স্কিইং অ্যাক্টিভিটি করব। এখানে একজন ইনস্ট্রাক্টর আমাদেরকে শিখিয়ে দিচ্ছিলেন কিভাবে স্কিইং করতে হয়, কিভাবে লাঠিটি ধরতে হয়, কিভাবে সামনের দিকে এগোতে হয়। যেহেতু জিনিসটা অভ্যাসের এবং ব্যালেন্সের ব্যাপার, তাই সবাই প্রথম পড়ে যাচ্ছিল। তবে এই জিনিসটা করতে অনেক শক্তির প্রয়োজন হয়। এখানে আপনি আনলিমিটেড টাইম স্কিইং করতে পারবেন। আমরাও বেশ কিছুটা সময় স্কিইং করি এবং বেশ ক্লান্ত হয়ে যাই, তাই আমরা এসে পাশের একটি দোকানে বসি। অন্যান্য দোকানের মতো এই দোকানটিতেও মূলত ম্যাগি বিক্রি করা হচ্ছিল। এছাড়াও চা সহ আরও কিছু জিনিস পাওয়া যাচ্ছিল। স্কিইং ছাড়াও এই জায়গাটিতে টিউব রাইডিং, ইয়াক রাইডিং, এটিপি রাইড সহ আরও কিছু অ্যাক্টিভিটি ছিল যা অন্যান্যরা উপভোগ করছিল। কিছুটা সময় বিরতি এবং খাওয়া দাওয়ার পর আমরা আবার বেরিয়ে পড়ি। আমরা এবার যাব সোলাং ভ্যালির দিকে। যদিও মানালি ভ্রমণে আমাদের একটি অন্যতম ইচ্ছা ছিল রোহতাং পাস দেখে আসার, কিন্তু রোহতাং পাস যেহেতু মে মাসের পরবর্তীতে খুলে, তাই আমরা এই জায়গাটিতে যেতে পারিনি। আরও বেশ কিছুক্ষণ চলার পর প্রায় 3:10 দিকে আমরা চলে আসি সোলাং ভ্যালির কাছে। এই জায়গাটি দেখতে প্রকৃতপক্ষে একটা ধ্বংসস্তূপ মনে হচ্ছিল। মাসখানেক আগেও যখন এখানে অনেক বরফ ছিল, তখন এখানে অনেক বেশি মানুষ আসতো বিভিন্ন অ্যাক্টিভিটির জন্য। কিন্তু যেহেতু এই জায়গার বরফ গলে গিয়েছে, তাই এখন এখানে খুব কম মানুষ আসছে এবং বেশিরভাগ মানুষ সিসু ভ্যালির দিকে যাচ্ছে বিভিন্ন অ্যাক্টিভিটি করার জন্য। এখানে আমরা আসি মূলত রকেট বাঞ্জি অ্যাক্টিভিটি করার জন্য। এই অ্যাক্টিভিটিতে একজন ব্যক্তিকে নিচের দিকে টেনে আটকে রাখা হয় এবং তারপর হঠাৎ ছেড়ে দেওয়া হয়। ছেড়ে দেওয়া হলে সেই ব্যক্তিটি রাবারের টানে উপরের দিকে উঠে যায় এবং বেশ কয়েকবার উপরের দিকে লাফালাফি করে।
সোলাং ভ্যালিতে আমরা খুব কম সময় কাটাই এবং তারপর আমরা আবার বেরিয়ে পড়ি ফিরে আসার উদ্দেশ্যে। রাস্তার ডান পাশে বেশ কিছু মানুষ ইয়াক রাইডিং করছিল, তাছাড়াও তারা এখানের আঞ্চলিক পোশাক পরে ছবি তুলছিল। মোটামুটি পরিকল্পনা মাফিক অ্যাক্টিভিটিগুলো করে এবং আশেপাশে ঘুরে আমরা চলে আসি মল রোডের উদ্দেশ্যে। সন্ধ্যা নাগাদ আমরা পৌঁছে যাই মল রোডে। রাতের বেলাতেও এই মল রোডে অনেক মানুষের আনাগোনা দেখা যায়। বিভিন্ন ট্রেডিশনাল খাবারের রিভিউ দেখে আমরা চলে আসি দ্য কর্নার হাউস নামের এই রেস্টুরেন্টটিতে। আমরাও কিছু খাবার অর্ডার করি এবং 15 মিনিট বিরতির পর আমাদেরকে খাবারগুলো সার্ভ করা হয়। চিকেন নুডলস আর ওইটা এটার ভিতরে বসে বাইরে মল রোডে মানুষের ঘোরাঘুরি দেখা যাচ্ছিল। আরও কিছুটা সময় বাইরে ঘোরাঘুরি করে তারপর আমরা চলে আসি আমাদের হোটেলে এবং সেরে নিই আমাদের রাতের খাবার। এভাবেই আমাদের তৃতীয় দিনের সমাপ্তি ঘটে। মানালি ট্যুরে আমাদের চতুর্থ এবং পঞ্চম দিনের অ্যাক্টিভিটি দেখার জন্য আমাদের সাথে অবশ্যই যুক্ত থাকবেন।